ডিজেলের দামের সাথে সমন্বয় করে ভাড়া বাড়ানোর দাবিতে চলছে পরিবহন ধর্মঘট। ভোগান্তি চরমে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মালিকরা। অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছিলাম। ওনার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উনি আমাদেরকে এই আশ্বাস করেছেন উনি আমাদেরকে সমাধান দিবেন। রাজধানীতে যান সংকটে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আজও দুর্ভোগ। আসতে অনেক ঝামেলা হয়েছে, অনেক দুর্ভোগ হয়েছে। পরিবহন ধর্মঘটে আমাদের অনেক সমস্যা হয়েছে। স্টুডেন্টদের কথা চিন্তা করে অন্তত উচিত ছিল তেলের দামটা না বাড়ানো। সড়কে গাড়ি না থাকায় ভয়াবহ চাপ রেলের ওপর। ঢাকার কাঁচা বাজারে ধর্মঘটের প্রভাব, বেড়েছে সব ধরনের সবজির দাম। চট্টগ্রাম বন্দরে পণ্য জটের আশঙ্কা। সঠিক সময়ে চিহ্নিত হলে শিশুর জন্মগত সিস্টিক ফাইব্রোসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভুল চিকিৎসায় কার্যকারিতা হারায় অঙ্গ প্রত্যঙ্গ। পাহাড়ের ঢালে নতুন প্রযুক্তির পরীক্ষামূলক চাষাবাদে অভাবনীয় সাফল্য। খাগড়াছড়ির অনাবাদি জমিতে হচ্ছে ভিন্ন ভিন্ন ফসল। বিশ্বকাপে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ভাগ্য নির্ধারণ আজ। রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় অজিরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পুরো খবরে যাচ্ছি। দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। সারা দেশে তৈরি হয়েছে অচল অবস্থা। বন্ধ রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা ও মোটর সাইকেলের মতো ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আগে ভাড়া ছিল 15 টাকা উত্তরা বাসে করে, এখন সিএনজিতে চাইতেছে 100 টাকা। আমরা তো মনে করেন যে সাধারণ মানুষ, আমাদের কথার কোনো কাজ নাই আর আমাদের দেখার মতো কেউ নাই। করোনার সময় ভোগান্তি আছে, করোনা ছাড়াও ভোগান্তি পয়নো লাগতেছে আমাদের। গভর্নমেন্ট যদি না দেখাতে পারে আর করা কিছু নাই। যে হুট করে দাম বাড়িয়ে দিলে তো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এদিকে গণপরিবহন না থাকায় যাত্রী চাপ বেড়েছে ট্রেনে। রাজধানীর কমলাপুর ও অন্যান্য স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। দূরপাল্লা ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোতে যাতায়াতে ট্রেনের উপর নির্ভর করছে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ হিমশিম খেতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত বগি যোগ করেও যাত্রীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে না। যাত্রীরা বলছেন জরুরি কাজে বিভিন্ন জায়গায় যেতে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে পরিবহন চালু করার দাবি জানিয়েছেন তারা। বাস চললে তো মনে করেন আমাদের ভোগান্তি হয় কম, আমাদের টাইমটাও একটু বাঁচে। আর ট্রেনে আসলে ট্রেনে ট্রাভেল করতে গেলে আমাদের অনেক সময় লাগে। কালকে পরীক্ষা দিতে আসছিলাম, কিন্তু বাস না পাওয়ার কারণে ট্রেনেই চেষ্টা করা লাগতেছে, কিন্তু এখানেও মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবো। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন, আন্তনগর ট্রেনে আমরা অতিরিক্ত আরো 22টি কোচ সংগ্রহ করেছি। আগামী দিনগুলোতেও আমরা আমাদের এই প্রসেস অব্যাহত থাকবে, যেন যাত্রীদেরকে কিছুটা হলেও দুর্ভোগ কমাতে পারি। সারা দেশেও পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে বাইরে বের হওয়া মানুষ। কোথাও কোথাও সড়কে নৈরাজ্য চলছে। চট্টগ্রামে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরীর প্রধান সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। পুলিশের চেকপোস্ট ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেয় তারা। অন্যদিকে কারখানায় যেতে না পারা পোশাক শ্রমিকরা এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। সারা দেশেই রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। কেউ কেউ অ্যাম্বুলেন্সেও গন্তব্যে রওনা হয়েছেন। অনেকে আবার ছোট যানবাহনে করে পাড়ি দিচ্ছেন দূরের পথ। এজন্য কয়েক গুণ বেশি ভাড়া তাদেরও গুনতে হচ্ছে। জনগণ দুর্ভোগ মহান্তের মধ্যে আছি, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। কেউ আমরা কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, কিছু পাচ্ছি না। আমাদের এই পরিস্থিতি হলে এই দায়ভার কার? আমরা গার্মেন্টস শ্রমিক, আমরা কাজ করি, ভাত খাই। গ্যাসের দাম, তেলের দাম কমাইবে, পাবলিকের গাড়ি চলবে। দর্শক, পরিবহন ধর্মঘটের এখনকার পরিস্থিতি সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর বিমানবন্দর সড়কে যেতে চাই, আমাদের সহকর্মী আলামিন হক যোগ দিচ্ছেন। আলামিন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে আপনি নিশ্চয়ই ঘুরে দেখেছেন। পরিবহন ধর্মঘটের সার্বিক চিত্র কি? বিশেষ করে কি বলছেন সাধারণ যাত্রীরা? তাদের তো অভিজ্ঞতা ভালো হলো না। কি বলছেন সাধারণ যাত্রীরা? আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তাদের বলার জায়গা নেই, তারা বলতেই চাচ্ছেন না। অনেক সময় যদিও বলছেন
তাদের অভিযোগ তাদের পকেটে তো টাকা নেই, পকেট শূন্য। বিশেষ করে করোনাকালীন সময়ে তাদের উপর দিয়ে যা গেছে, অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় যখন সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে, যখন আবার তেলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, সেই অজুহাতে যখন গণপরিবহন বন্ধ হয় তখন সেই খরচটা সাধারণ যাত্রীদের উপরেই পড়েছে। এই যে চাপ, সেই চাপ তারা নিতে পারছেন না, তারা একেবারে অসহায় আত্মসমর্পণ করেছেন। তারা বলছেন এই যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা এর আগেও তৈরি হয়েছিল। করোনাকালীন সময়ে অফিস খোলা রেখে যখন গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল, যখন ঈদে মানুষ বাড়ি ফিরবে জেনেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল, তখন এইসব নিম্ন আয়ের মানুষ, এইসব মানুষ যাদের নিজস্ব যানবাহন নেই, নিজস্ব গাড়ি নেই, তাদেরকে কিন্তু অতিরিক্ত টাকা খরচ করেই তখন চলতে হয়েছে। সেই একই চিত্র, সেই ধারাবাহিকতা কিন্তু বদলায়নি। সেই একই চিত্র এখন রাজধানীর রাস্তাঘাটে সবখানে মানুষ নিশ্চয় দেখছেন। মানুষ একটা সিএনজি দাঁড়ালে মানুষ দৌড়ে খেয়ে হুমড়ি খেয়ে পড়ছেন দরদাম করার জন্য কোথায় যাবে। কিন্তু যখন দরদামে মিলছে না, মানুষ আবার পকেটে হাত দিচ্ছেন। আসলে যে ভাড়া চাচ্ছে সেই ভাড়ার টাকাটা কি তার পকেটে আছে? সে পকেট বারবার হাত রাখছিলেন, এমন মানুষও আমরা দেখেছি। তবে মানুষের তো শেষ পর্যন্ত একটা আসলে জায়গা তৈরি হয়, একটা সমাধান তারা খুঁজে বের করেন। সেই সমাধান হচ্ছে এই যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন, পায়ে হাঁটার সমাধানটা তাদের কাছে আছে। তবে আসল সমাধানটা তারা চান সরকারের কাছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। অহন রেল স্টেশনে যেতে চাই, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এই মুহূর্তে সেখানে আছেন। মনির, আপনি জানাচ্ছিলেন যে যাত্রীদের বেশ চাপ, সেটি আমি সংবাদেও জানাচ্ছিলাম, কিন্তু সেই যাত্রীদের চাপ সামলে আসলে কি পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে? না, আসলে এই পরিস্থিতি সামাল দেওয়াটা রেল কর্তৃপক্ষের জন্য খুবই দুঃসহ, এবং শুধু তাই নয়, তারা তো হিমশিম খাচ্ছেনই, কিন্তু সাধারণ মানুষদের এই যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট, আসলে কালকে থেকে অনেকে অপেক্ষা করছেন। কেউ তাদের ব্যাগেজ নিয়ে, বস্তা নিয়ে স্টেশনে ঘুমিয়ে পড়েছেন, এখানে রাত কাটিয়েছেন, এখানে ভোর থেকে অপেক্ষা করছেন। আসলে এই সীমিত টিকিটের মধ্যে কয়জনেরই বা, যেহেতু করোনার মধ্যে স্ট্যান্ডিং টিকিট তারা দিতে পারছে না, কয়জনেরই বা সাধ্য আছে বা এভাবে রেলে যাওয়ার। তো এইভাবে একটা একটা করে রেল আসছে, আমরা দেখছি হাজার হাজার মানুষ এই স্টেশনে এখনো ভিড় করছেন, শুধু কমলাপুরে নয়, বিভিন্ন স্টেশনে। তো রেল কর্তৃপক্ষ কিভাবে এই বিষয়গুলো আসলে সামাল দিচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন। আমাদের সাথে আছেন এই কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার ভাই। আপনি একটু জানতে চাই যে কেমন চাপ আপনাদের উপরে গত 2 দিন ধরে? হ্যাঁ, পরিবহন ধর্মঘটের কারণে আমাদের বাংলাদেশ রেলওয়েতে যাত্রী সাধারণের চাপটা বেড়ে গেছে। বরাবরই আসলে বিভিন্ন ট্রেনে আপনারা, আমাদের কোনো ট্রেনেই কোনো আসন থাকা যাচ্ছে না, এবং আমরা যে এই যাত্রী সাধারণের চাপ সামলানোর জন্য আমরা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেন সমূহে আমরা অতিরিক্ত কোচ সংযোজন করেছি। তো আশা করি যাত্রীদের কিছুটা হলো ভোগান্তি কমবে। স্ট্যান্ডিং টিকিট তো দেওয়া হচ্ছে না কেন? আমাদের আসলে স্বাস্থ্যবিধি মানার যেহেতু একটা বাধ্যবাধকতা রয়েছে, তো সেই প্রেক্ষাপটে এখনও আমাদের আসনবিহীন টিকিট দেওয়ার কোনো অনুমতি এখন আমরা পাইনি। কমিউটার ট্রেনগুলোতে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ পাচ্ছি আমরা। জি, কমিউটার আন্তনগর যে ট্রেনের বাইরে যে ট্রেনগুলো আছে, বিশেষ করে লোকাল মেল কমিউটার ট্রেন, আমাদের কমিউটার ট্রেনগুলোতে স্বল্প দূরত্ব টিকিট দেওয়া হচ্ছে না। যেমন ওই স্বাস্থ্যবিধির কারণে, অর্থাৎ যত হ্রাস কমানো যায়, তো সেই প্রেক্ষাপটেই আপনার দেখা গেছে যে যারা এয়ারপোর্ট যাবে তাদেরকেও দূরগন্তব্যে টিকিট ক্রয় করতে হচ্ছে। বিষয়টা হলো এটা আর কি। ধন্যবাদ। আমরা এই স্টেশন ম্যানেজারের বক্তব্য শুনছিলাম। আসলে খুবই এখনো পর্যন্ত দুর্ভোগ চরমে, স্টেশনে এসেও দুর্ভোগ চরমে মানুষদের। সবাই বলছেন যে এটি আসলে এই সমস্যার সমাধানে দ্রুত নিঃসন্দেহে বড় দুর্ভোগ আসলেই হচ্ছে। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনায় যেতে চাই, সহকর্মী কনক রহমান যোগ দিচ্ছেন। কনক, আজ ধর্মঘটের 2য় দিন, কি অবস্থা খুলনার? অবস্থা তো মানুষের কষ্ট, দুর্ভোগ, ভোগান্তি এটা তো আছেই গতকাল থেকে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে তৌহিদ, যে মানুষ ছুটছেন প্রয়োজনে, মানুষ ছুটছেন নিজের তাগিদে, এবং সেই প্রয়োজন এবং সেই তাগিদ তারা নিজেরাই শুধু অনুভব করছেন। আসলে তাদের গন্তব্যে পৌঁছে দিতে যাদের অনুভব হওয়ার কথা বা যাদের আসলে দায়িত্ব, তারা কিন্তু সেইটা আমাদের কাছে এখনো পর্যন্ত পর্যবেক্ষিত হয়নি। ফলে যে যেভাবে পারছেন, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ট্রেনে, কেউ প্রাইভেট কার ভাড়া করে, কেউ
অন্য পথে, লঞ্চে, কেউ স্টিমারে, মানে মানুষকে তো যেতে হবে তার নির্দিষ্ট গন্তব্যে। এবং আপনি জানেন যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগরতে যদিও পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে, কিন্তু রাতের বেলায় ইতিমধ্যে তারা সেখানে চলে গেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা রয়েছে বুয়েটে, এবং অসুস্থ রোগীদের দেখেছি আমরা যেতে, বৃদ্ধ মানুষ মানে আসলে তারা বলছেন যে সরকারের একটা দ্রুত আলোচনায় আসা উচিত। এইভাবে একটা দিন অতিবাহিত হয়ে গেল, আজকের একটা দিন যদি চলে যায়, আগামীকালকে শোনা যাচ্ছে যে বৈঠক হতে পারে। সরকার কেন দ্রুত অবসানের জন্য এই যে ভোগান্তি, এই যে মানুষের যে দুর্ভোগ, এটা নিরসনের জন্য কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না? কেননা সময় যত গড়াচ্ছে মানুষের দুর্ভোগ কিন্তু ততই বাড়ছে। আর এই ডিজেলের মূল্য বৃদ্ধি রাতের বেলায় করে ঘোষণা দিয়ে সকালে কেন জানানো হলো? কেন এক সপ্তাহ আগে জানানো হলো না? হঠাৎ করে সিদ্ধান্তটি এসেছে। ধন্যবাদ আপনাকে কনক। আমরা খুলনার পরিস্থিতি জানছিলাম। সবশেষে রংপুরে যেতে চাই। সরকার মাজহারুল মান্নান যোগ দিচ্ছেন। মাজহার, দুটি বিষয় জানতে চাই। মানুষের চলাচলের ভোগান্তির খবর তো জানতেই চাই, দ্বিতীয়ত হচ্ছে রংপুর থেকে প্রচুর পণ্য বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয় এই পণ্যবাহী ট্রাকের মাধ্যমে, সেগুলো তো চলছে না, তাহলে সেগুলোর কি হবে? তৌহিদ, প্রশ্ন তো সেখানেই যে আসলে মানুষ, আপনি যে দুটি প্রশ্ন করেছেন, দুটি প্রশ্নের মুখে কিন্তু রংপুরের যে সাধারণ মানুষের মধ্যে বিরাজমান। আপনি জানেন যে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে মিঠাপুকুর থেকে বড়পুকুরিয়া কয়লা খনি অর্থাৎ দিনাজপুরের পার্বতীপুর এবং ফুলবাড়ির একটি যে মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু আপনি দেখবেন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ধরনের পরিবহন চলাচল করছে না। এবং সাধারণ মানুষের যেটি বক্তব্য হচ্ছে যে যদি ভাড়া বাড়ানো হয়, অর্থাৎ যদি 52 পয়সা, অর্থাৎ মোটর মালিক সমিতির যে দাবি অনুযায়ী প্রতি তাদের 52 পয়সা করে বেশি খরচা হচ্ছে, এই ভাড়াটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু তারা আরো অনেক বড় বিপাকে পড়বেন, কারণ তাদের কিন্তু ইনকাম বাড়েনি। এটি হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে এই জ্বালানি তেলের দামটিই কমানো হোক, এটি তাদের দাবি। আর সড়ক পরিবহন মালিক এবং শ্রমিকরা যেটা জানিয়েছেন, যদি তাদের যতক্ষণ অবধি না তাদের ভাড়া বাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘটটি চালিয়ে যাবে। আরেকটি বিষয় বলি, আপনি জানেন যে রংপুর অঞ্চল থেকে কিন্তু বিপুল পরিমাণ কৃষি পণ্য, চাল সহ শাকসবজি সহ বিপুল পরিমাণ কৃষি পণ্য কিন্তু ঢাকা এবং দক্ষিণাঞ্চলে যায়। এই যে পণ্য পরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু সেটি এখন বন্ধ আছে। বিশেষ করে আমি যে জায়গাটিতে আছি এটি মিঠাপুকুরের একটি জায়গা। আপনি জানেন এই এলাকার পুরো ইউনিয়নগুলো কিন্তু শাকসবজি আবাদ হয়, এবং এই শাকসবজিগুলো কিন্তু একেবারে কাঁচামাল। আপনি জানেন সেগুলো যদি ঢাকায় নিয়ে না যায় তাহলে কিন্তু তারা যেমন দাম পাবেন না, এবং যেসব ব্যবসায়ী যারা কিনে রেখেছেন তারাও কিন্তু লোকসানের মুখে পড়বেন। তৌহিদ। মাজহার, ধন্যবাদ আপনাকে। এদিকে ডিজেল কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক শেষে তিনি এই কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। বুধবার মধ্যরাত থেকে ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়। এই নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার যদি আগের দামে তেলের ফুয়েল রেট নিয়ে চলে আসে, অবশ্যই সাথে সাথে আমাদের গাড়ি চলবে, আমাদের ধর্মঘট আর থাকবে না, আমাদের কর্মসূচি তখন আমরা বন্ধ করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত আছে, এটা চলবে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। তার কাছে যেতে চাই। রিয়াজ, কি ধরনের সমাধানের আশ্বাস পাওয়া গেছে? আসলে কি তেলের দাম আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে, নাকি ভাড়া সমন্বয় করা হবে? কি কথা বললেন আসলে মালিকরা? বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির যে 5 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যারা রয়েছেন কর্মকর্তা, তাদের কাছ থেকে যদি বলা হয়েছে সেটি হচ্ছে এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। নেতারা দেখা করতে চেয়েছিলেন, মন্ত্রী তাদেরকে অনুমতি দিয়েছেন এবং সেখানে তারা গিয়েছেন। গিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো তারা সেখানে অবস্থান করেছেন। বেরিয়ে এসে তাদের যে দাবি বা দাবির সপক্ষে তারা যেটি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এটি ইতিবাচকভাবে দেখা হবে। তাদের যে দাবি ভাড়া, এই যে 15 টাকা করে প্রতি লিটারের ডিজেলের দাম কমানো বা বৃদ্ধি করা হয়েছে, সেটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে
কথা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিনি এই বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন। পাশাপাশি আজকে সন্ধ্যা 6টায় সচিবালয়ে একটি বৈঠক রয়েছে, আন্তঃ মন্ত্রণালয়ের সভা, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বৈঠকটি রেখেছেন এবং সেখানেও মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আন্তঃ মন্ত্রণালয়ের যে সভা রয়েছে সচিবালয়ে, সেই সভায় মূলত এই বিষয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত বা ইতিবাচক সিদ্ধান্ত আশা করা যায় সেখান থেকে হতে পারে। তবে মালিকরা বলছেন যে তারা এখন আশাবাদী যে সরকার তাদের যে দাবি সেই দাবির প্রতি বিবেচনা করবেন এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন অথবা ভাড়া সমন্বয় করবেন, দুটি যে কোনো একটি করবেন যেটি। তবে সব কিছুতেই মালিকরা বলছেন তাদের যদি দাবি মেনে না হয় তারা যখন থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিবেন তখন থেকে তাদের যে ধর্মঘট সেটি প্রত্যাহার করবেন, অন্যথায় যে ধর্মঘট সেটি চলমান থাকবে। তবে সবার চোখ এখন সন্ধ্যা 6টায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, সেই বৈঠকের খবর আমরা দর্শকদেরকে জানাতে চাই। ধন্যবাদ আপনাকে রিয়াজ, আপনি জানাচ্ছিলেন বেশ কিছু তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের অধীনে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থীরা। পরিবহন ধর্মঘট থাকায় 3 থেকে 5 গুণ বেশি ভাড়া দিয়ে কেন্দ্রে যেতে হয় তাদের। অসহায় অবস্থায় অনেকে হেঁটেই পৌঁছান। শিক্ষার্থীরা বলছেন সরকার সমন্বিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণেই দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। ঘড়ির কাঁটায় 10টা বাজতে তখন মাত্র 3 মিনিট বাকি। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিতে অভিভাবকের এমন প্রাণান্তকর চেষ্টা রাজধানীর ইডেন কলেজ কেন্দ্রে। গণপরিবহন বন্ধ, তাই হেঁটে কিংবা দৌড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় অনেককেই। হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি করায় চলছে না গণপরিবহন, ফলে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। সিএনজি অটোরিকশা, রিক্সা অথবা মোটরসাইকেলে ছিল কেবল ভরসা। রাত্রে 11:30টার গাড়িতে উঠছে আর কি, তারপরে এখানে ঘাটে সারা রাত ছিলাম, তার ঘাটের থেকে সকাল 8:30টায় ফেরি পার হয়েছে। রমজান বা চাইলে এনে নামে দিত মাত্র 15 টাকা ভাড়া নিত, আর এনে 135 টাকা বেশি। আমরা তেজগাঁ বেগুনবাড়ি থেকে আসছি, এখানকার ভাড়া সাপোজ 100 টাকা হয়, সেই ভাড়া আমি 200 টাকা, 250 300 টাকা চাই। বিমানবন্দর থেকে 800 চেয়েছিল, সেখানে অনেক বলে 600 টাকা দিয়ে আসছি। যেখানে 700 টাকা ভাড়া দিতে হয় দুইজন, আমি সেখানে 3000 টাকা ভাড়া দিয়ে ঢাকা আসতে যেত। ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা উঠে আসে তার কথাতেও। যে অনেক শিক্ষার্থীর অনেক ভোগান্তি হয়েছে, জনদুর্ভোগ আছে, গণভোগান্তি আছে এই গণপরিবহন ধর্মঘটের কারণে। তো সেটি আমার মনে হয় আমাদের জাতীয়ভাবে সেই বিষয়গুলো বিবেচনা রাখা উচিত, যে এই ধরনের জনদুর্ভোগ বাড়ায়, গণভোগান্তি সৃষ্টি হয়, এমন ধরনের কর্মসূচি থেকে আমাদের এখন ক্রমান্বয়ে বেরিয়ে আসা উচিত। সকাল 11টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্নপত্র সন্তোষজনক হলেও ফেরার কথা ভেবে ক্ষোভ উঠে আসে শিক্ষার্থীদের কণ্ঠে। স্টুডেন্টদের কথা চিন্তা করে অন্তত উচিত ছিল তেলের দামটা না বাড়ানো, তাহলে পরিবহন ধর্মঘটও হতো না। আর আমরা আসছি 50 টাকার ভাড়া, 300 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছি। 2 গুণ 3 গুণ ভাড়া লাগছে আপনার। যে জায়গায় আপনার 50 টাকা ভাড়া, সেই জায়গায় আপনার 150 টাকা 200 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছে। সচরাচর তো আমাদের তো গাড়ি নেই, তার উপরে আমাকে আব্বু সাইকেলে করে নিয়ে আসছে, তো কষ্টই তো হয়েছে। এমন হঠকারী সিদ্ধান্ত যেন আর না নেওয়া হয় সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। বিভিন্ন পাইকারি বাজারে পণ্যবাহী ট্রাক তুলনামূলক কম এসেছে। পাইকারদের অভিযোগ, সুযোগ বুঝে এই পরিবহন ব্যবসায়ীরা বাড়তি ভাড়া এখন আদায় করছে। এই পরিস্থিতিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সবজির দামও বাড়িয়ে দিয়েছেন। তবে এই বাড়তি দামের জন্য খুচরা ব্যবসায়ীদেরকে দুষছেন পাইকাররা। তারা বলছেন খুচরা পর্যায়ে পচনশীল সবজির বেশি দাম নেওয়া হচ্ছে, তবে মজুত করে রাখা যায় এমন পণ্যের মূল্য এখন পর্যন্ত অপরিবর্তিত। ক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। দাম আজকে অনেক বেশি মাল আইতারে না, রাস্তায় জাম। যে ট্রাক্টর রাত্রে 10টা বাজে ঢুকতো, ওটা সকাল 6টা বাজে ঢুকছে, 5টা বাজে ঢুকছে। তেলের দাম বাড়াই দেয় না, গাড়ি ভাড়া বাড়াই দিছে। ওখানে আলু ছিল 190 টাকা, এখন 110 টাকা, 100 টাকা দাম বাড়তি না, সবকিছুরই সবজিগুলোর দাম বাড়তি। দর্শক, কারওয়ান বাজারে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আপনি সকাল থেকেই সেখানে আছেন। ধর্মঘটের প্রভাব এখন কি পরিমাণ দেখতে পাচ্ছেন, আর আগামী দিনগুলোতে আসলে কি হবে, কি বলছেন ব্যবসায়ীরা? গতকাল আমরা অভিযোগ পাচ্ছিলাম যে অনেকে পণ্য মজুত করছে, এমন কোনো দৃশ্য কি আপনার চোখে পড়েছে?
তৌহিদ, এখন পর্যন্ত বলতে হবে যে এর প্রভাব যে খুব বেশি পড়েছে বিষয়টি এমন নয়, তবে একদম কাঁচা বাজারের ক্ষেত্রে যেগুলো একদম দ্রুত পচনশীল পণ্য রয়েছে সেই পণ্যগুলোর ক্ষেত্রেই কিন্তু বড় সমস্যা ভোগ করছেন এখানকার যারা ক্রেতারা আছেন। সাধারণ ক্রেতারা বলছেন যে সবজিগুলো আছে শীতের সবজি, সেইগুলোতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে, এমন একটা অভিযোগ আমরা পেয়েছি। যদিও এখানে বড় আড়তদার যারা আছেন তারা বলছিলেন যে ধরনের পণ্যগুলো দীর্ঘদিন মজুত করে রাখা যায় সেই পণ্যগুলোর দাম কিন্তু তারা অপরিবর্তিতভাবেই বিক্রি করছেন। যদিও তারাই অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে যেই ব্যবসায়ীরা কিনে নিয়ে খুচরা বিক্রি করছেন তারাই এই ধর্মঘটকে পুঁজি করে আসলে দাম বৃদ্ধি করে দিচ্ছে, এমন একটা অভিযোগ তারা করেছেন। এবং খুচরা বিক্রেতা যা বলছেন যে আসলে তাদের কাছ থেকে মাল বেশি দামে কিনতে হচ্ছে বা ট্রাক না আসার কারণে একটা যে স্থবিরতা সৃষ্টি হচ্ছে সেই জায়গাটা নিয়েও তারা অভিযোগ করেছেন যে আসলে বেশি দামে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে। এবং ট্রাকের আপডেট যদি দেই তাহলে বলতে হবে যে ট্রাক যে একদমই আসছে না বিষয়টি এমন নয়, ট্রাক আসছে কিন্তু এই পণ্য পরিবহন করতে গিয়ে কিছুটা বাড়তি মূল্য দিতে হচ্ছে। এই কারণেই যারা পরিবহন ব্যবসায়ী আছেন, বিশেষ করে যারা পণ্য নিয়ে আসছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকে বাড়তি খরচ করে আসলে পণ্যগুলো নিয়ে আসতে হচ্ছে। এই কারণে তারা বিক্রির ক্ষেত্রেও আসলে বস্তা প্রতি একটু অতিরিক্ত দাম নিচ্ছেন। সেই প্রভাব থেকে আসলে স্তরে স্তরে পরবর্তীতে যখন একদমই খুচরা পর্যায়ে যাচ্ছে বাজারে, তখন সেটা দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে শান্ত। সারা দেশে পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। পণ্য ওঠানামা হলেও বন্ধ রয়েছে সরবরাহ। সকাল থেকে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লরি বন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। কর্তৃপক্ষ বলছে এখনও ধারণ ক্ষমতা অতিক্রম হয়নি। সকালের খবর আরও 15,000 কন্টেইনার ধারণ করা যাবে। আগামী 2 দিন ধর্মঘট চললে বন্দরে পণ্যজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমদানি ও রপ্তানিকারকরা। প্রভাব পড়বে পোশাক সহ শিল্প খাতে। দ্রুত এই সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। তো সুতরাং এ বিষয়ে অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার হওয়া উচিত। রোগ নির্ণয়ে সঠিক সরঞ্জাম ও অভিজ্ঞতা না থাকায় আগে শিশুদের সিস্টিক ফাইব্রোসিস তেমন শনাক্ত হতো না। এখন অনেক সহজেই পরীক্ষা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা হলে জন্মগত সিস্টিক ফাইব্রোসিস থেকে মুক্তির উপায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দীর্ঘমেয়াদে ভুল চিকিৎসায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কার্যকারিতা হারাতে পারে। সিস্টিক ফাইব্রোসিস নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। যখন জ্বর কাশি আসে তখন খুবই কষ্ট। আর বাবা তো বাড়িতে থাকে না। 5 বছর দিনাজপুর, রংপুর, রাজশাহী আর ঢাকার ডাক্তারখানায় দৌড়াতে দৌড়াতে ভীষণ ক্লান্ত মতিউর রহমান দম্পতি। আমার একটা মেয়ে মারা গেছে, যদি এই ছেলেটা যদি কিছু হয় আমি কিভাবে বাঁচবো। 2 বছর বয়স থেকে ছেলে ফরহাদের কাশি আর শ্বাসকষ্ট। দেয়া হয়েছে নিউমোনিয়া, অ্যাজমা সহ কাছাকাছি লক্ষণের প্রায় সব রোগের চিকিৎসা। সম্প্রতি সিস্টিক ফাইব্রোসিস শনাক্ত হয়েছে ফরহাদের। যখন প্রথম সামান্য একটু জ্বর আর কাশি হলো। আমার একটা মেয়ে ছিল, কিন্তু ওই মেয়েটাই এই অসুখেই মারা গেছে। তখন থেকে আমি চিন্তা করি যে আমার এই ছেলেটারও আমার এই অসুখ হবে নাকি। আমার খুবই কষ্ট হয়, বিষয় আমি কান্দি আর খালি পাও বিষয়। ডাক্তাররা বলল যে এরা মানে অ্যাজমা, মানে শীত থাকে, এরা শীত পাওয়াইছে, শীত থাকে এরা হয়েছে, ওষুধ খিলালে ভালো হয়ে যাবে। জন্মগত এই ত্রুটি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। এ প্রসঙ্গে ডাক্তার MS খালেদ জানান, শরীরের ঘাম পরীক্ষায় এই রোগ নির্ণয়ের একমাত্র উপায়। ওই যে পাইলোকার্পিন আইনটোফোরেসিস সোয়েট ক্লোরাইড টেস্ট নামে যে টেস্ট আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড, একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট। সেটা আমাদের এখানে কখনোই ছিল না। এটা আমাদের এখানে এখন আমরা শুরু করেছি সোয়েট ক্লোরাইড টেস্টটা। সোয়েট ক্লোরাইড টেস্টে যদি কোনো সোয়েটে যদি ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা সিস্টিক ফাইব্রোসিস হিসেবে ডায়াগনোসিস করি। গবেষণাপত্রে ডাক্তার খালেদ বলেছেন, আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি চিকিৎসক ও অভিভাবকদের সচেতনতা এই রোগ শনাক্তে বড় ভূমিকা রাখবে। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে পারি, আমরা যদি এটাকে সিস্টিক ফাইব্রোসিসকে মাথায় নিতে পারি, যে কোনো বাচ্চা ঘন ঘন কাশি হচ্ছে, শ্বাসটান হচ্ছে, আমরা যদি সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই রোগের নিরূপণ করাটা খুব আরও আর্লি আমরা নিরূপণ করতে পারবো। রোগটির প্রভাব, করণীয় ও নিজের গবেষণায় প্রাপ্ত তথ্য সম্পর্কে যমুনা টেলিভিশনকে ভিডিও বার্তায় জানিয়েছেন ভারতের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার SK কাবরা। আরও আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। It was considered to be non-existent. The
diagnostic tests are not developed fully or not available easily to confirm the diagnosis. Even if a physician suspected, there is no availability of diagnostic tests. দীর্ঘদিন টানা ঠান্ডা, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত শিশুকে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি সিস্টিক ফাইব্রোসিসের পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে চলছে করোনার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন। এই বিষয়ে জানতে আমরা সরাসরি রাজশাহীতে যাচ্ছি সহকর্মী মওদুদ রানার কাছে। রানা, এখনো টিকাদান চলছে কিনা তা জানতে চাই, আর প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল সবার? তহিদ, প্রথম দিনের অভিজ্ঞতা ভালো। যারা এসেছেন মোটামুটি সবাই টিকা পেয়েছেন এবং টিকার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কারো হয়নি সেটাই বলেছেন। প্রথম দিন এখানে সিনোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে এবং যাদেরকে খুদে বার্তা দিয়ে নিশ্চিত করা হয়েছে যে তাদেরকে টিকা দিবেন তাদেরকে মূলত টিকা দেওয়া হচ্ছে। আর আপনি যেমনটি দেখছেন যে এখানে আসলে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ। রাজশাহীর চারঘাটের আমি যে কেন্দ্রটিতে রয়েছি এখানে 2000 মানুষকে টিকা দেওয়া হবে এবং অধিকাংশ মানুষকেই টিকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 1900 মতো মানুষ টিকা গ্রহণ করেছে। শতাধিক টিকা রয়েছে, সেই টিকাটি নেয়ার জন্য অসংখ্য মানুষ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জটলা করে মানুষ রয়েছে, বাইরে লম্বা লাইন রয়েছে, তারাও অপেক্ষা করছেন টিকা দেওয়ার। আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি ইউনিয়নে একদিন করে টিকা দেওয়া হবে। আজকে আমি যে 16 ইউনিয়নে রয়েছি এইখানে আজকেই কমিউনিটি পর্যায়ে টিকাদানের শেষ এবং রাজশাহীর যে 9টি উপজেলা তার মধ্যে 3টি উপজেলার 3টি ইউনিয়নে 9টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আমরা সেই সকল টিকা কেন্দ্রে খোঁজ নিয়েছি, একই অবস্থা সেখানেও টিকা শেষের দিকে। সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা মেসেজ পাওয়ার পরে এসেছেন কিন্তু এসে অনেকেই ফিরে গেছেন টিকা না দিয়ে, এবং যারা দ্বিতীয় ডোজের জন্য এসেছিলেন তাদেরকেও ফেরত দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছেন সকলকেই টিকা দেওয়া হবে, তবে সেটি ধাপে ধাপে। তৌহিদ। রানা, ধন্যবাদ আপনাকে। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে তিনি ব্রিফিংয়ে কথা জানান। বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও প্রতিবেশী দেশের জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও ডিজেল কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বিআরটিএর সাথে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে বলে জানানো ওবায়দুল কাদের। এ সময় অন্যায়ভাবে কেউ যেন দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বাড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পরীক্ষার্থী ও চাকরি প্রার্থীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিক নেতাদেরকে অনুরোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য নানা ইস্যু তৈরি করছে সরকার, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপিকেই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে হবে, অন্য কেউ এগিয়ে আসবে না। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার। এখন রাস্তায় পরিবহন নেই, পথে পথে ভোগান্তি। সাধারণ মানুষ কোথায় যাবে সেই প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। বলেন, এই সরকারকে হটানো ছাড়া সংকট সমাধানের কোনো বিকল্প নেই। সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য কাজ করে চলেছে। যে বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে, তারা একটা নত জানু রাষ্ট্রে পরিণত করবে, অন্যের উপর নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করবে, সেই কাজ তারা করে চলেছে। পাহাড়ের ঢালে নতুন প্রযুক্তির পরীক্ষামূলক চাষাবাদে অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এই কাজটি করেছে। 1.5 বছর ধরে খাগড়াছড়ির অনাবাদী জমিতে এই পদ্ধতির সফল প্রয়োগে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। একই জমিতে প্রতি মাসে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করতে পেরে বেশ খুশি চাষিরা। পাহাড়ের ঢালুতে জঙ্গল পুড়িয়ে তাতে জুম চাষ করেন প্রান্তিক জনগোষ্ঠী। তবে প্রকৃতি নির্ভর সনাতন এই পদ্ধতি আধুনিকায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তারেং চুমুই এলাকায় 3 একর জমিতে সল্ট এগ্রিকালচার টেকনোলজি প্রকল্পের আওতায় পরীক্ষামূলক গবেষণা চালাচ্ছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
এক সময়ের অনাবাদি জমিতে ১.৫ বছর আগে লাগানো বিনা ধান, হলুদ, আনারস, তিল, পেঁপে, পেয়ারা, আমড়া, কাজু বাদাম, বরই, তেঁতুল, বেলসহ ১০ রকমের ফলজ, ৫ রকমের বনজ গাছ থেকে মিলছে ফল। প্রতি মাসেই কোনো না কোনো ফসল ঘরে তুলছেন চাষিরা। স্টেপ বাই স্টেপ এটা মানে ধান উঠানোর পরে একটা না একটা থাকবে, প্রতি মাসে অন্তত একটা না একটা থাকবে, লেগে থাকবে। পরীক্ষামূলক চাষাবাদের আধুনিক পদ্ধতি এবং ফলন দেখে আগ্রহী হচ্ছেন অনেকে। আম গাছ লাগাইছি, লাগানোর পরে আপনার পেয়ারা লাগাইছি, পেয়ারা পরে তেঁতুল, তেঁতুল পরে আপনার জাম্বুরা, জাম্বুরা পরে আপনার আমরার পরে আপনার বাদাম, আম, জাম, খিচু বাদাম, তার পেঁপে, পেয়ারা লাগাচ্ছি তার জন্য লাভবান হওয়ার জন্য। ভিন্নধর্মী এ প্রকল্পে চাষাবাদের পাশাপাশি পাহাড়ের নিচে বাঁধ দিয়ে সংরক্ষণ করা হয়েছে পানি। এতে বছরব্যাপী ফসল উৎপাদন এবং পাহাড়ের মাটির ক্ষয়রোধ হবে বলছেন এই কর্মকর্তা। আমরা মনিটর করার চেষ্টা করছি যে যাতে কৃষক লাভবান হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সল্ট এগ্রিকালচারাল টেকনোলজির মাধ্যমে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় এই টেকনোলজিতেই ছড়িয়ে পড়বে এবং সেই সাথে কৃষক লাভবান হবে। ৩ বছর ধরে পরীক্ষামূলক চাষাবাদ চলবে বলে জানান সংশ্লিষ্টরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। শেষ 4-এ ওঠার কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ আলাদা ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া। গ্রুপ 1-এর ম্যাচে বিকেল 4টায় উইন্ডিজের বিপক্ষে লড়বে অজিরা। বিপরীতে রাত 8টায় প্রোটিয়াদের প্রতিপক্ষ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড। শেষ 4-এ যেতে এই ম্যাচে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। সুপার 12 পর্ব 4 ম্যাচে 3টিতেই জিতে 6 পয়েন্টে টেবিলের 3-এ অবস্থান বাভুমার দলের। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে 2 নম্বর অস্ট্রেলিয়া, হেড টু হেডেও এগিয়ে অজিরা। এই পর্বে মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা। তবে প্রোটিয়াদের কঠিন পরীক্ষা নেবে টানা 4 জয়ে শেষ 4 নিশ্চিত করা ইংল্যান্ড। তাই ইংলিশদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বাড়াতে হবে নেট রান রেটও। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে। তাই এই ম্যাচে বড় জয়ের দিকে তাকিয়ে আছে অজিরা। নেট রান রেট দিচ্ছে বাড়তি সুবিধা। সবশেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস সঙ্গী হবে অ্যারন ফিঞ্চের দলের। বিপরীতে জয় দিয়ে আসর শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথেই থাকুন।